স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি সঞ্জিতা ইসলাম। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোট দিতে মুখিয়ে আছেন প্রবাসী ভোটাররা। এখন পর্যন্ত পোস্টাল বিডি অ্যাপে বিভিন্ন দেশের প্রায় 22,000 প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন। বিশ্লেষকরা বলছেন, প্রবাসীদের কাছে ব্যালট পৌঁছানো ও শেষ মুহূর্তে প্রার্থিতা বাতিল হলে এই পদ্ধতিতে ভোট গ্রহণ চ্যালেঞ্জিং হতে পারে। নিবন্ধন বাড়াতে ব্যাপক প্রচারণা জরুরি বলেও মনে করেন তারা। শাহালি জয়কে সাথে নিয়ে রিশাদ হাসানের রিপোর্ট। বিশ্বের 170টির বেশি দেশে জনশক্তি হিসেবে কাজ করছেন প্রায় 1,30,00,000 বাংলাদেশি প্রবাসী, যাদের পাঠানো রেমিটেন্স অবদান রাখছে দেশের অর্থনীতিতে। সবকিছুকে ছাপিয়ে এবার প্রবাসীদের পালা দেশের সরকার গঠনে অবদান রাখার, যেই সুযোগ এই প্রথমবারের মতো করে দিচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন। পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করলেই প্রবাসে বসে দেয়া যাবে নিজের ভোট। আমরা চাই আমাদের প্রতিনিধি দেশের বাহির থেকেও নির্বাচন করার জন্য আমাদের যে সুযোগটা দেওয়া হয়েছে এটা যাতে অব্যাহত থাকে। আমরা বিদেশ থেকে প্রবাস থেকে ভোট দিতে পারবো, এই জন্য আমরা খুবই আনন্দিত। প্রবাস থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত ভোট দিব, এই জন্য আমরা বর্তমান সরকারকে ধন্যবাদ। কয়েকটি সহজ ধাপে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে পোস্টাল ভোট বিডি অ্যাপ থেকে, যা গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে সহজেই ডাউনলোড করা যাবে। নির্বাচনের আগেই প্রবাসী ভোটারদের কাছে ব্যালট পৌঁছানো ও যথাসময়ে ব্যালট ফিরে পাওয়াটা বড় চ্যালেঞ্জ বলে মনে করেন নির্বাচন পর্যবেক্ষক। আমাদের দেশে কিন্তু আমি অনেক দেখেছি এই রাখার ব্যাপারেও অনেকে পরে সন্দেহ প্রকাশ করে, সরকারের উপর যদি তাদের না থাকে, আস্থা না থাকে। শেষ মুহূর্তে কারো প্রার্থিতা বাতিল হলে কি হবে পোস্টাল ভোটের পরিণতি, তাও পরিষ্কার নয় এখনো। বাংলাদেশে কোনো সময় আপনি দেখবেন যে আদালতের নির্দেশে শেষ মুহূর্তে প্রার্থী তালিকায় পরিবর্তন ঘটে, ব্যালট পেপারে পরিবর্তন ঘটে, তখন ওখানে পরিবর্তন আনে। শেষ মুহূর্তে যে পরিবর্তনটা, এই ব্যালট পেপার হয়তো সংশ্লিষ্ট যে প্রবাসী ভোটার অনেক ক্ষেত্রে সেটা পৌঁছে যাবে, তার আগেরটা পৌঁছাবে। সো তখন কিন্তু এটা কাউন্টিং করা একটা চ্যালেঞ্জিং কাজ হবে। প্রচারণা ও ভোট গ্রহণ সহজতর করতে যে সকল দেশ ইতোপূর্বে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করেছে তাদের সহায়তা নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তারা যদি পৃথিবীর অন্যান্য দেশে যেখানে পোস্টাল ব্যালট আছে সব কয়টা দেশের থেকে তারা অভিজ্ঞতাগুলি নেয়, মানুষকে অ্যাওয়ার করা, এই যে 1,30,00,000, আমরা শুধু অনলাইন করতে হবে না, এটা ব্যাপক ক্যাম্পেইন লাগবে, ব্যাপক অ্যাওয়ারনেস প্রোগ্রাম লাগবে। পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা অঞ্চলের দেশের নিবন্ধন প্রক্রিয়া চলবে 28 নভেম্বর পর্যন্ত। উত্তর আমেরিকা ও ওশেনিয়া অঞ্চলের দেশের ভোটের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে 24 নভেম্বর থেকে। এ সময় 19 থেকে 23 ডিসেম্বরের মধ্যে বাদ পড়া প্রবাসীরাও করতে পারবেন নিবন্ধন। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। জাতীয় নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে আয়োজনের জন্য কমনওয়েলথের পূর্ণ সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথের মহাসচিব শার্লি বচোয়ের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, গণতান্ত্রিক উত্তরণ এবং আসন্ন সাধারণ নির্বাচন দুই ক্ষেত্রেই সহযোগিতা প্রয়োজন। এ সময় কমনওয়েলথ মহাসচিব জানান, নির্বাচন এবং নির্বাচনোত্তর পর্যায়ে বাংলাদেশকে কমনওয়েলথের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে। আগামী নির্বাচনে অবাধ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে সশস্ত্র বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। সোমবার পটুয়াখালীর বানৌজা শেরিবাংলা প্যারেড গ্রাউন্ডে 417 জন নবীন নাবিকের দীর্ঘ 22 সপ্তাহ সামরিক প্রশিক্ষণ শেষে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এ সময় দেশের জন্য জীবন উৎসর্গের শপথ নেন নাবিকরা। বলেন, নৌবাহিনীর প্রতিটি সদস্য একটি অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সরকার ও নির্বাচন কমিশনকে সার্বিক সহায়তা প্রদান করবে। এই নির্বাচনে সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্যের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে এই মর্মে আশ্বস্ত করতে চাই, বাংলাদেশ নৌবাহিনীর প্রতিটি সদস্য এই জাতীয় নির্বাচনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সরকার এবং নির্বাচন কমিশনকে সার্বিক সহায়তা প্রদান করবে ইনশাআল্লাহ। দেশের সব পরিবর্তন বা সংস্কার আইনের মাধ্যমেই হয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তার মতে, সংস্কার মানে শুধু সংবিধানের সংস্কার নয়, আর অতিরিক্ত সংস্কার করতে গিয়ে রাষ্ট্র কাঠামোকে দুর্বল করে ফেলা হয় কিনা
তাও চিন্তা করতে হবে বলেও অভিমত তার। আর পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বললেন, নির্বাচিত প্রতিনিধিদের কাছে দায়িত্ব দিয়ে ভালো দৃষ্টান্তই রেখে যেতে চায় অন্তর্বর্তী সরকার। জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা পতনের পর 8 আগস্ট শপথ নেয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। সংস্কার ও নির্বাচন ইস্যুতে সরকারের অবস্থান নিয়ে 18 মাস বাড়তে থাকে রাজনৈতিক টানাপোড়েন। সভা, সেমিনার আর সংবাদ সম্মেলনে এসব প্রশ্নে বারবার বিদ্ধ হন সরকারের উপদেষ্টারা। সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, এ পর্যন্ত আইন মন্ত্রণালয়ের 21টি জায়গায় সংস্কার করা হয়েছে। দাবি করেন, বাংলাদেশের সব পরিবর্তন বা সংস্কার আইনের মাধ্যমেই হয়েছে। তবে অতিরিক্ত সংস্কার করতে গিয়ে রাষ্ট্রকাঠামোকে দুর্বল করে ফেলা হয় কিনা তাও চিন্তা করতে হবে। বাংলাদেশের সংস্কার নিয়ে কয়েক ধরনের বিভ্রান্তি কাজ করে। এক নম্বর বিভ্রান্তি হচ্ছে, অনেকে দেখি বলে বেশ দার্শনিকের মতো একটা চেহারা করে, কোথায় সংস্কার দৃশ্যমান হচ্ছে না। এই জিনিসটা শুনে আমার এত হাসি লাগে। বিচার যতদিন প্রতিদিন আইসিটিতে বিচার প্রতিদিন টিভিতে দেখায়, তখনও বলে বিচার দৃশ্যমান হচ্ছে না। ফাজলামের তো সীমা থাকা দরকার। প্রতিদিনই দৃশ্যমান, তা বলে কই দৃশ্যমান হচ্ছে না। তা আপনার তো চোখটা থাকতে হবে দেখার। তা আমাদের এখানে যেই সংস্কার হয়নি সেটা নিয়ে আপনার আকাঙ্ক্ষা থাকবে, অভিযোগ থাকবে, হাহাকার থাকবে। যেগুলি হয়েছে সেগুলিকে একটু কাইন্ডলি অ্যাপ্রিসিয়েট করেন। সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পারিবারিক আদালত কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, 2-2.5 মাসের একটা বড় ভালো দৃষ্টান্ত রেখে বিদায় নিতে চায় সরকার। আমাদের সরকার আর যে 2-2.5 মাস আছে, এই 2-2.5 মাসের মধ্যে একটা বড় ভালো দৃষ্টান্ত সৃষ্টি হবে। মূলত পাইলট প্রকল্প হিসেবে ঢাকা ও চট্টগ্রাম আদালতে এই পারিবারিক আদালত চালু করা হয়েছে। এতে ভুক্তভোগীরা অনলাইনেই মামলা করতে পারবে। পুরো বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে অনলাইনেই। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। নিজেদের বিভক্তির কারণে সাংবাদিকরা রাজনীতিকদের পকেটে ঢুকে যান, যার প্রমাণ ফ্যাসিজমকে রক্ষা করতে গিয়ে বিগত সময়ে উদ্যোগী হয়েছিল গণমাধ্যমগুলোই। দুপুরে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে মতবিনিময়ে এমন অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, ক্ষমতায় এলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দেবে বিএনপি। আর এই সময় গণমাধ্যমের অভ্যন্তরে কলুষ দূর করতে একযোগে কাজ করার আহ্বান জানান এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। অন্তর্বর্তী সরকারের গণমাধ্যম সংস্কার কমিশনের যে সুপারিশ, তা নিয়ে আছে নানা পর্যবেক্ষণ। গণমাধ্যম সংস্কার ও স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতে রাজনৈতিক অঙ্গীকার কি হবে, সে বিষয়ে দেশের রাজনীতিকদের ভাবনা জানার আয়োজন করে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার, বিজেসি। গণমাধ্যম কর্মী হিসেবে আমাদের দাবি, আপনারা আমাদের পাশে থাকবেন, আমরা যেন স্বাধীন থাকতে পারি। আমাদেরকে আপনারা আপনাদের লেজুর ভিত্তি করতে দিবেন না। মতবিনিময়ে বিগত সময়ে গণমাধ্যমের পক্ষপাতমূলক অবস্থানের সমালোচনা করেন রাজনীতিকরা। প্রশ্ন তোলেন গণমাধ্যমের মালিকানা ও লাইসেন্স ইস্যুতে। সব ক্ষেত্রে লাইসেন্সের যেমন দলবাজি দলীয়করণ আছে, মিডিয়ার লাইসেন্সের ক্ষেত্রেও দলবাজি দলীয়করণ বরং অন্যান্য ক্ষেত্রের চাইতে আরো অনেক বেশি। যে আমাদের সাংবাদিক বন্ধুগণ, তাদের যে বেতন কাঠামো, সেটা থেকে যদি তারা বঞ্চিত হন, তাহলে তারা আইনগত উপায় একটা প্রতিকার তারা পাবেন, সে ধরনের ব্যবস্থা করার দিকে আমাদেরকে যেতে হবে। বাংলাদেশের একজন সাধারণ মানুষ হিসাবে আমার সংবাদ মাধ্যমের কাছে অনুরোধ থাকবে, আমাদের উপস্থাপনাটা যেন অ্যাকোমোডেট হয়, আমাদের উপস্থাপনাটা যেন নিরপেক্ষ না হয়ে বাংলাদেশের পক্ষে হয়। যারাই বলবেন এখানে যে অঙ্গীকারগুলো করবেন, তার পেছনে আপনাদের ওয়াচ ডগের মতো থাকতে হবে আগামী দিনে, এটাই হচ্ছে মূল কথা। আলোচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, বিগত সময়ে নিজেরা উদ্যোগী হয়ে ফ্যাসিজমকে রক্ষা করেছিল গণমাধ্যমগুলো। নিজেরাই তো আপনারা দলীয় হয়ে যাচ্ছেন। আজকে ফাহিম সাহেব যে কথা বললেন, রাজনৈতিক দলগুলো তো আপনার কাউকে পকেটের মধ্যে নিতে চায় না, কিন্তু আপনারা যদি পকেটে ঢুকে যান তখন কিন্তু দ্যাট বিকামস এ প্রবলেম। আমরা দেখেছি গত 15 বছর নিজেরাই উদ্যোগী হয়ে আপনারা ফ্যাসিজমকে সমর্থন করেছেন। সরকার পরিচালনার দায়িত্ব পেলে গণমাধ্যমের জন্য ইতিবাচক পরিকল্পনা গ্রহণের আশ্বাস দেন বিএনপি মহাসচিব। ভোটে নির্বাচিত সরকার গঠন করতে পারি, তাহলে নিশ্চয়ই প্রায়োরিটি পাবে আপনাদের। এটা ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা।
সাম্প্রতিক ভূমিকম্পে আতঙ্কের প্রেক্ষাপটে কয়েকজন বিশেষজ্ঞের সাথে জরুরি প্রস্তুতি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রবিবার বিকেলে তেজগাঁওয়ের সরকার প্রধানের দপ্তরে এই বৈঠক শুরু হয়। বৈঠকে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, জরুরি প্রতিক্রিয়া, উদ্ধার সক্ষমতা, ভবন নিরাপত্তা এবং ভূমিকম্প পরবর্তী ব্যবস্থাপনা জোরদারের বিষয়ে আলোচনা চলছে। দপ্তরের কর্মকর্তারা জানান, পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় প্রধান উপদেষ্টা সব সংস্থাকে সমন্বিতভাবে প্রস্তুতি বাড়াতে নির্দেশনা দিয়েছেন। মধুপুর ফল্টে দিনের বেলা 6.9 মাত্রার কম্পনে ধসে পড়বে ঢাকার 40 ভাগ বাড়ি। এছাড়া ভবনের ঝুঁকি নিরীক্ষার ক্ষমতা রাজুকের হাতে সীমাবদ্ধ না রেখে বেসরকারি প্রতিষ্ঠানকে যুক্ত করতে হবে, এমন মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আর ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, ঢাকায় 6 লাখ ভবন ধরে ধরে নিরীক্ষা করা জরুরি। গত শুক্রবারের ভূমিকম্পে আবারও স্পষ্ট হয়েছে ঢাকার ঝুঁকি। 6-এরও কম মাত্রার কম্পনে দীর্ঘক্ষণ দুলতে থাকে রাজধানীর প্রায় সব ভবন। সারা দেশে প্রাণ হারান অন্তত 10 জন। আতঙ্ক ছড়ায় সব জায়গায়। রাজুকের গবেষণা বলছে, দিনের বেলা মধুপুর ফল্টে প্রায় 6.9 মাত্রার ভূমিকম্পেই ধসে পড়বে 8,65,000-এর বেশি ভবন। প্রাণ হারাবেন 2 লাখের বেশি মানুষ, আহত হবেন আরও কয়েক লাখ। আর্থিক ক্ষতি ছাড়াবে $25 বিলিয়ন। তবে সিলেট ফল্টের ভূমিকম্পে ক্ষতি কিছুটা কম হবে। তখন লেবার সেক্রেটারি এবং আইএলওর কান্ট্রিক্টের সাথে মিলে আমরা কাজটা করেছি। এমন বাস্তবতায় বুয়েটের বিশেষজ্ঞরা বলছেন, আর বসে থাকার সুযোগ নেই। তো এইগুলাকে আমাদের চেক করতে হবে খুব কুইকলি, একটা ডেটাবেস বানায় ফেলতে হবে যে এই 6 লাখ, কারণ রাজুক যে কাজটা করছে মাত্র 3,500 বিল্ডিং করে একটা রাফ আইডিয়া দিয়েছে, থিওরিটিক্যাল। বাট ধরে ধরে প্রত্যেক বিল্ডিং না চেক করলে ইউ ক্যানট সে যে, কারণ পাশাপাশি বিল্ডিং দুইটা ভালো মনে হবে কিন্তু একটা খারাপ, একটা হয়তো ভালো কোয়ালিটি হতো। সো এভরি বিল্ডিং ইউ হ্যাভ টু চেক। বিশ্লেষকরা বলছেন, বিদ্যমান ভবন সংস্কারের পাশাপাশি নতুন ভবন নির্মাণেও বিধিনিষেধ বাড়াতে হবে। আরেকটা জিনিস যেটা করতে হবে, আমাদের এখন যখন আমি কমিউনিটির জন্য একটা কন্টিনজেন্সি প্ল্যান করব, ওইখানে যে শেল্টার এবং যে ইমার্জেন্সি মেডিকেল ফ্যাসিলিটি, ওগুলাকে এখনই অ্যাসেস করে ওগুলাকে আর্থকুয়েক রেজিলিয়েন্ট বানায় ফেলতে হবে, কারণ ওইখানে তো আমার মানুষ গিয়ে থাকবে। ওইটা হয়তো একটা কমিটিতে 2, 3, 4টা বিল্ডিং, ওইটা করতে কিন্তু আমি 6 মাসে আমার পারা উচিত। ভবন নিরীক্ষায় বেসরকারি কোম্পানিকে যুক্ত করতে বিশেষ আদেশ জারি করার পরামর্শ দেন পরিবেশ উপদেষ্টা। আর গণপূর্ত উপদেষ্টা বলেন, ভূমিকম্পে ঝুঁকি মোকাবেলায় সরকার কাজ করছে। ফলে আমাদের অ্যাসেসমেন্টের কাজটা আসলে বিশেষ নির্দেশের মাধ্যমে শুরু হয়ে যাওয়া উচিত। রেসপন্স মেকানিজমে কি থাকতে হবে এইটাও ডিজাইন করতে হবে। আমার মনে হয় 6 মাস থেকে 1 বছরের মধ্যে যদি আমরা এই কাজগুলো করতে পারি এবং তারপরে বাস্তবায়নে চলে যাই, এটা ভালো হবে। বাংলাদেশ রেজিলিয়েন্সের দেশ, এই দেশের মানুষ যে কোনো দুর্যোগ মোকাবেলা করে আবার ঘুরে দাঁড়ায়। আমরা বিশ্বাস করি এই ভূমিকম্পর ক্ষেত্রেও, ভূমিকম্পের প্রস্তুতির ক্ষেত্রেও, ঝুঁকি কমিয়ে আনার ক্ষেত্রেও আমরা সেটা পালন করতে পারবো। রাজুকের চেয়ারম্যানের সঞ্চালনায় সেমিনারে জানানো হয়, নিরাপদ ভবন নির্মাণ নিশ্চিতে নতুন একটি কর্তৃপক্ষ গড়ে তোলা হচ্ছে। জরুরি হয়ে পড়েছে। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। 2 দিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ছেড়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোপকে। সকালে তিনি ঢাকা ছাড়েন। এর আগে 22 নভেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ওই দিনই ভুটানের প্রধানমন্ত্রী ও প্রধান উপদেষ্টা দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের পূর্ণাঙ্গ পর্যালোচনা সহ বিশেষ গুরুত্ব দেন বাণিজ্য, সংযোগ, অর্থনৈতিক সহযোগিতা ও জনগণের মধ্যে সম্পর্ক বাড়াতে। এছাড়াও ভুটানের প্রধানমন্ত্রী টোপকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সাথে আলাদাভাবে সৌজন্য সাক্ষাৎ করেন। জুলাই আগস্টের রামপুরায় 28 জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধ মামলায় বিজিবির লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম, সাবেক মেজর মোহাম্মদ রাফাত বিন আলম, খিলগাঁওয়ের সাবেক এডিসি রাশেদুল ও সাবেক ওসি মশিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 4 ডিসেম্বর নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ বিচারপতি শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন 2 সদস্যের বিচারিক প্যানেলে এই দিন ধার্য করেন। এদিন সকালে বিজিবির লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ও রাফাত বিন আলমকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
বাকি 2 জন পলাতক আছেন। তাদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল। অপরদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাই শহীদ আবু সাইদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি সহ 30 জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ 27 নভেম্বর ধার্য করেন ট্রাইব্যুনাল। এছাড়া চানখারপুলে শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস সহ 6 জনকে হত্যা মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরা করছেন আসামি পক্ষের আইনজীবীরা। এবার জেডএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। নির্বাচন আর গণভোট একসাথে করার কারণে খরচ বাড়বে। তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের চাহিদার ভিত্তিতে বরাদ্দ দেওয়া হবে, জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। সকালে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি বলেন, চ্যালেঞ্জ হলেও একই দিনে নির্বাচন আর গণভোট করতে হবে নির্বাচন কমিশনকে। পৃথিবীর বিভিন্ন দেশে এভাবেই হয়। উপদেষ্টা বলেন, ডিসেম্বর শেষের দিকে রিভাইজ বাজেট দেওয়া হবে। নির্বাচনের বাজেট শিডিউল ঘোষণার পর চূড়ান্ত হবে। রাজনৈতিক সরকার ছাড়া শুধু প্রশাসন দিয়ে চালের বাজার স্থিতিশীল রাখা সম্ভব নয় বলেও মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। তিনি জানান, চালের দাম যেন না বাড়ে সেজন্য আমদানির ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। নির্বাচনের জন্য, গণভোটের জন্য যে প্রয়োজনীয় যে ব্যয় বাড়বে, ওখানে তো আপনার লোকবল রাখবে, তাই না? সিকিউরিটি, এটা আমরা বলেছি যে ওপেন। আমরা তো বাজেটটা এখন রিভাইজ করছি, কিন্তু নির্বাচনের বাজেটটা আমরা এখন অন্য মন্ত্রণালয়ের বাজেটটা লাস্ট ডেট দিয়েছি যে এত তারিখের মধ্যে আপনারা বলে দেন, কারণ ডিসেম্বরে আমরা বাজেটটা রিভাইজ করব। 2027 সালের জুলাইয়ের মধ্যে ব্যাংক, এমএফএস, আর্থিক প্রতিষ্ঠান ও বীমা কোম্পানি সহ সব প্রতিষ্ঠানের মধ্যে আন্ত লেনদেন ব্যবস্থা চালু হবে। এ ব্যবস্থায় ক্যাশ আউটের প্রয়োজনীয়তা থাকবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এইচ মনসুর। অনেকদিন ধরে আছে, আপনারা সবাই জানেন, বাংলাদেশের বিভিন্ন কার্যক্রমে বিশেষ করে ফাইন্যান্সিয়াল সেক্টরের সাথে তারা বহুদিন ধরে জড়িত আছে। বিকাশের সাথে, ব্যাংকের সাথে এবং অন্যান্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের সাথে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, সেখানে কাজ করছেন একসাথে। বাংলাদেশ ব্যাংকের সাথেও আমরা তাদের সাথে কাজ করছি এবং আমরা আশা করব যে আমাদের যে যৌথ উদ্যোগ এটা অবশ্যই সফল হবে। এবার আন্তর্জাতিক সংবাদ। চলে গেলেন কিংবদন্তি বলিউড অভিনেতা ধর্মেন্দ্র। 89 বছর বয়সে মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 6 দশকেরও বেশি সময়ে ক্যারিয়ারে ধর্মেন্দ্র প্রায় 300-র বেশি ছবিতে অভিনয় করেছেন। তার প্রয়াণে বলিউড ও ভক্তদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। 1960 সালে দিল ভি তেরা হাম ভি তেরে সিনেমা দিয়ে বলিউডে অভিষেক ঘটে ধর্মেন্দ্রর। খুব অল্প সময়েই ফুল और पत्थर, आए दिल बाहर के ও পরবর্তীতে কাল্ট ক্লাসিক শোলের মতো ছবিতে অভিনয় করে পৌঁছে যান শীর্ষ নায়কের আসনে। অভিনয় জীবনের অন্যতম সেরা চরিত্র ছিল শোলের ছবি ভীরু। পাশাপাশি সীতা और গীতা, চুপকে চুপকে, ধর্মবীর ও প্রতিজ্ঞা, প্রতিটি ছবিতেই তিনি দেখিয়েছেন অনন্য অভিনয় দক্ষতা। রোমান্টিক চরিত্র থেকে অ্যাকশন হিরো, এমনকি কমেডি, সব ধরনের ভূমিকায় সিদ্ধহস্ত ছিলেন তিনি। অভিনয় করেছেন 3 শতাধিক ছবিতে। সেই কিংবদন্তি যাত্রা থামল 89 বছর বয়সে। শ্বাসকষ্টজনিত জটিলতায় সোমবার মুম্বাইয়ের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে বলিউড ও ভক্তদের মাঝে নেমে এসেছে গভীর শোক। বলিউডে হিম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত এই অভিনেতা 1997 সালে পেয়েছিলেন ফিল্মফেয়ার লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস আর 2012 সালে পদ্মভূষণে ভূষিত হন। তার শেষ ছবি 2024 সালের তেরি বাতোं में ऐसा उलझा जिया। ধর্মেন্দ্র দেখে গেছেন স্ত্রী হেমা মালিনী, প্রথম স্ত্রী প্রকাশ কৌর, সন্তান সানি দেওয়াল, ববি দেওয়াল, এশা দেওয়াল ও আহনা দেওয়ালকে। ভারতীয় সিনেমার ইতিহাসে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।
এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচে জয়ের ধারা ধরে রেখেছে বাংলাদেশ অনূর্ধ্ব 17 দল। নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্রুনাইকে 8-0 গোলে উড়িয়ে দিয়েছে লাল সবুজের যুবারা। এই দাপট ধরে রাখতে চান গোটা টুর্নামেন্টই, জানালেন কোচ গোলাম রাব্বানী ছোটন। চংকিং এর ইয়াংচুয়ান স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে শুরু থেকেই দাপুটে লাল সবুজরা। ম্যাচের 13 মিনিটে প্রথম গোলের দেখা পায় তারা। অধিনায়ক জামাল হুদা ফয়সালের পাস থেকে বল জালে জড়ান ফরওয়ার্ড অপু রহমান। ব্যবধান দ্বিগুণ করতে অপেক্ষা করতে হয় মাত্র 10 মিনিট। বাংলাদেশের হয়ে স্কোর লাইন 2-0 করেন রিফাত কাজী। ম্যাচের 36 মিনিটে নাজমুল হুদা ফয়সালের গোলে স্কোর লাইন 3-0 করে বাংলাদেশ। পরের মিনিটে দূরপাল্লা শট থেকে ব্যবধান 4-0 করেন নাইন মোহাম্মদ মানিক। আর 49 মিনিটে দলের পঞ্চম ও নিজের দ্বিতীয় গোল করেন অপু রহমান। জোড়া গোলের নাম লেখান আরেক ফরওয়ার্ড রিফাত কাজীও। দ্বিতীয়ার্ধে 73 মিনিটে রিফাত দলের হয়ে আরও একবার গোল করেন। এর 3 মিনিট পর মোহাম্মদ আরিফের গোলে বড় জয়ের দিকে এগিয়ে যায় ছোটনের শিষ্যরা। আর লাল সবুজদের হয়ে শেষ গোলটি করেন বদলি খেলোয়াড় বাইজিৎ। পুরো ম্যাচে ব্রুনাইয়ের বিপক্ষে একচ্ছত্র আধিপত্য দেখিয়েছে টিম বাংলাদেশ। দলের আধিপত্য বিস্তার করে এমন জয়ে দারুণ খুশি বাংলাদেশের কোচ গোলাম রাব্বানী ছোটন। ছেলেরা আমাদের যে পরিকল্পনা ছিল পরিকল্পনা অনুযায়ী খেলতে পেরেছে। তারা প্রথম থেকেই অ্যাটাকিং এবং পজিটিভ ফুটবল খেলে এবং 90 মিনিটস ইন্টেন্সিটি বজায় রাখে, নিজেদের দখলে বল রাখে এবং যে সুযোগগুলা তৈরি হয় সেগুলা খুব ভালোভাবেই কাজে লাগায়। শুভদেবনাথ, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।